ফ্যাক্টরি। রাইবোজোমকে কি বলা হয়? কোষের প্রোটিন ফ্যাক্টরি। কি বলা হয়? প্রোটিন ফ্যাক্টরি। কোয়েশ্চেন আসবে, কোয়েশ্চেন এরকম আসবে, কোষের প্রোটিন ফ্যাক্টরি কাকে বলা হয়? উত্তরে আসবে রাইবোজোম। অপশনে থাকবে রাইবোজোম, মাইটোকন্ড্রিয়া, সেন্ট্রোজোম আর গলগি বডি। কাকে বলা হয়? বলা হবে রাইবোজোমকে। ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কেপি, এইসবের জন্য খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটা বারবার জিজ্ঞেস করে। কি না? প্রোটিন ফ্যাক্টরি, কোষের প্রোটিন ফ্যাক্টরি কাকে বলা হয়? বিজয়া দশমীর সকলকে শুভেচ্ছা। আশা করি মা সবার মঙ্গল করবেন এবং আগামী যতগুলো রিক্রুটমেন্ট প্রসেস আছে সমস্ত রিক্রুটমেন্ট প্রসেসগুলো খুব তাড়াতাড়ি এগোবে। সবার রিক্রুটমেন্ট হবে। যারা যারা তোমরা খুব মন দিয়ে পড়াশুনো করছো তাদের সবার রিক্রুটমেন্ট আশা করি হবে। মায়ের কাছে এইটুকুই প্রার্থনা। আর সেলের অর্গানেলসগুলোর মধ্যে কিছু অর্গানেলস বলা ছিল, আর বাদবাকি যে অর্গানেলসগুলো বলা ছিল না সেই অংশটুকু নিয়ে আজকে ডিসকাস করব। তার থেকেও বড় কথা যেটা, সেটা হচ্ছে আগামী পরীক্ষা। আগামী পরীক্ষা কেপি, কলকাতা পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, WBCS 2024টা এখনো পর্যন্ত নোটিফিকেশন আসেনি, তবে আশা করা যাচ্ছে WBCS 2024 নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আসবে। ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্টসের যে নোটিফিকেশন 23-24 দুটো নোটিফিকেশন আটকে রয়েছে, দুটো নোটিফিকেশন হয়তো শিগগিরই আসবে। তাছাড়া মিসলেনিয়াস, ক্লার্কশিপ নোটিফিকেশন শিগগিরই, মানে আশা করা যায় খুব তাড়াতাড়ি আমরা দেখতে পাবো। তো তাছাড়া বাদবাকি এনডিএ, সিডিএস এর এক্সাম, কিন্তু সিডিএস এর এক্সাম তোমাদের প্রসেসটা আমি সিডিএস আর এনডিএ নিয়ে একদিন ডিটেলস তোমাদের সঙ্গে আলোচনা করব। সিডিএস আর এনডিএ কিন্তু তোমরা খুব মন দিয়ে পরীক্ষা দেওয়ার চেষ্টা করো। সিডিএস আর এনডিএ খুব ভালো পোস্ট। সিডিএসে একটু বয়সটা বেশির দিকে থাকে গ্র্যাজুয়েশনের পর পর্যন্ত, কিন্তু এনডিএতে থাকে না। যদিও এনডিএতে থাকে না থাকলেও যারা ইমিডিয়েট উচ্চ মাধ্যমিক পাস করেছো বা গ্র্যাজুয়েশন করছো তাদের জন্য খুব ভালো পোস্ট। সিডিএস, এনডিএ বছরে দুবার করে এক্সাম হয়, সেই বছরে দুবার করে এক্সামের, এবং সেখানে কোনো রকমের ল্যাক থাকে না, মানে যে এই যে রেজাল্ট 1 বছর পরে বেরোবে, 2 বছর পরে বেরোবে, এরকম কোনো ল্যাক থাকে না। বছরে দুটো করে এক্সাম হয়, খুব ফার্স্ট রিক্রুটমেন্ট হয় যদি পাস করতে পারো, এবং এক্সাম প্যাটার্ন খুবই সহজ হয়। এরকম নয় ইউপিএসসি কন্ডাক্ট করে বলে এক্সাম প্যাটার্ন খুব হাইফাই হয়। কোয়েশ্চেনের লেভেল একদম নর্মাল থাকে, মানে যারা WBCS প্রিপারেশন নিচ্ছ ওদের কাছে একদম ইজি থাকে। WBP যারা প্রিপারেশন নাও বা কেপি যারা প্রিপারেশন নাও, তারা একটু যদি হাই লেভেলের প্রিপারেশন নাও তাহলে সেগুলোকে ক্র্যাক করা যায়। তো যাই হোক, এই সমস্ত রকমের রিক্রুটমেন্টগুলো নেক্সট এরপরে আসতে থাকবে, সমস্ত রকমের রিক্রুটমেন্টগুলো। আর বাদবাকি যেটা থাকছে সেটা হচ্ছে আমাদের কিভাবে আমরা প্রিপারেশন নেব কিভাবে, এবং আমরা প্রিপেয়ার হব কিভাবে। তো তার জন্য দেখো দুটো প্রসেস। এক হচ্ছে প্রচুর এমসিকিউ পড়ো। প্রচুর এমসিকিউ পড়ে যেটা হয় সেটা হচ্ছে পরীক্ষার আগে সব গুলিয়ে যায়। সব থেকে সোজা উপায় হচ্ছে, সব থেকে আমি যতদূর দেখেছি সব থেকে সহজ উপায় হচ্ছে বেসটা একবার যদি ক্লিয়ার হয়ে যায় কোনো একটা সাবজেক্টের, বেসটা একবার যদি তুমি 5 মিনিট 10 মিনিটের ভিডিও যেটা থাকে 5 মিনিট বা 10 মিনিট যদি বা নিজেও যদি পড়ে নাও যে আসল থিমটা কি, তারপরে যদি তুমি সেখান থেকে এমসিকিউ বা সেখান থেকে মক ক্লিয়ার করার চেষ্টা করো সেটা বেটার হয়। সুতরাং বেসিকটা আগে ফার্স্ট একটু ক্লিয়ার রাখতে হয় প্রত্যেকটা সাবজেক্টের। বেসিকটা যদি বলো ইতিহাসের বেসিক কি হয়, তাহলে ইতিহাসেরও বেসিক হয়। ইতিহাসের টাইম লাইন, ইতিহাসের ক্রোনোলজি সেরকমভাবে যদি ইতিহাসটাকে মনে রাখার চেষ্টা করো না, তাহলে ইতিহাসটা ওই রকম শুধুমাত্র হ্যাপাজার্ডলি এমসিকিউ পড়ে যাচ্ছি যে একবার আধুনিক ভারতের এমসিকিউ পড়ছি আবার তার সঙ্গে এনশিয়েন্ট হিস্ট্রি এমসিকিউ পড়ছি, এরকম করলে মনে থাকে না, যতদূর আমার অভিজ্ঞতা। তারপরে তোমাদের নিজেদের উপর ডিপেন্ড করে কার কিরকম ভাবে মনে থাকে, সেটা সম্পূর্ণ নিজেদের উপর ডিপেন্ড করে। তো যাই হোক, আমাদের আলোচনার যেটা মূল কেন্দ্রবিন্দু আজকে সেটা হচ্ছে সেলের পার্ট 2। আমি লাস্ট ডেতে নিউক্লিয়াসকে বলে দিয়েছিলাম নিউক্লিয়াস, হোয়াট ইজ নিউক্লিয়াস। নিউক্লিয়াসকে বলা হয় যে কোষের মস্তিষ্ক বলা হয়, তাই তো। কারণ নিউক্লিয়াস থেকে সমস্ত কিছু, কোষের যত কিছু যা কিছু অর্গানেলস, বাকি যে অর্গানেলসগুলো আছে সেই অর্গানেলসটা কি কি কাজ করবে সেটা কোথা থেকে কমান্ড দেওয়া হয়, সেটা নিউক্লিয়াস কমান্ড দেয়। নিউক্লিয়াস কমান্ড দেয় গলগি বডিকে, যে তুমি সারা জায়গায় সাপোজ গলগি বডিকে ও ওখান থেকে ডিরেকশন দেবে যে তুমি পরিবহন করো। কি পরিবহন করো না, মাইটোকন্ড্রিয়াতে যে শক্তি উৎপন্ন হচ্ছে সেটাকে পরিবহন করো সারা কোষের ভিতরে। তুমি পরিবহন করো অন্য কিছু, মানে গলগি বডি কি করে, গলগি বডির প্রধান কাজ হচ্ছে পরিবহনের কাজ করা। মানে ওই যে বলেছিলাম শিপিং অ্যান্ড প্যাকেজিং কি করে, গলগি বডি করে, গলগি বডি বা গলগি বস্তু করে। তো মাইটোকন্ড্রিয়া কি করে, মাইটোকন্ড্রিয়া শক্তি সঞ্চয় করে, মাইটোকন্ড্রিয়া শক্তি উৎপাদন করে। শক্তি উৎপন্ন কিভাবে করে, এটিপি থাকে, এটিপি 38 এটিপি বলেছিলাম, 38 এটিপি উৎপন্ন করে, এবং সেখান থেকে শক্তি, কোষের শক্তি সঞ্চয় মানে উৎপন্ন হয়, এবং সেই শক্তি সব জায়গায়
কে নিয়ে যায়? গলগি বডি নিয়ে যায়। তারপর এবার আসবো আমরা মেন নিউক্লিয়াসের পরে। আর নিউক্লিয়াসে কি থাকে? ডিএনএ থাকে, আরএনএ থাকে। এটা আগের দিন বলে দিয়েছিলাম, সমস্ত কিছু যারা আগের লেকচার দেখুন তারা আগের লেকচারটা দেখে নেবে। ডিএনএ থাকে, আরএনএ থাকে। ডিএনএ বা আরএনএ নিয়ে আরেকটা লেকচার করবো, কিন্তু একটু বলে রাখি ডিএনএ বা আরএনএর ভিতরে কি থাকে? ডিএনএ বা আরএনএ থেকে আমরা ক্রোমোজোম পাই। সেই ক্রোমোজোম পাই আমরা, সেই ক্রোমোজোম থেকে কি হয়? জিন। মানবদেহের জিন যেটা মানে আমাদের জেনেটিক, সবসময় বলা হয় না যে আমাদের জেনেটিক একটা সবকিছু আমাদের সব যা কিছু চলে সব জেনেটিক চলে, মানে আমার পূর্বপুরুষে যা ছিল বৈশিষ্ট্য কিছু কিছু আমার মধ্যে থাকবে, সেটা হচ্ছে জেনেটিক, সেটাকেই বলা হয় জিন। তো এই ক্রোমোজোমের মধ্যে জিন থাকে। আর এই জিন ডিএনএ বা আরএনএ, ডিএনএ মানে হচ্ছে ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড, আরএনএ হচ্ছে রাইবোনিউক্লিক অ্যাসিড। তো তার মধ্যে ক্রোমোজোম থাকে। ক্রোমোজোমের সংখ্যা কত? 23 জোড়া, মানে টোটাল 46টা ক্রোমোজোম থাকে প্রত্যেকটা মানবদেহে। প্রাণীদেহে 46টা করে ক্রোমোজোম থাকে, মানে 23 জোড়া। জোড়ায় বলা হয়, তার কারণ কি জোড়ায় বলা হয়? আমাদের সমস্ত কিছু যেহেতু জোড়ায় থাকে, সেই জন্য এখানেও জোড়ায় বলা হয়। জোরে বলা হয় 23 জোড়া বা 46টা ক্রোমোজোম থাকে। এই ক্রোমোজোম ডিএনএ আরএনএ নিয়ে আলাদা একটি লেকচার হবে, সেটা পুরো ব্যাপারটা পুরোটাই আলাদা। এখানে এর মধ্যে কিছু আসবে না, আসবে না, ঠিক আছে? এটা পুরোপুরি আলাদা। এবার এই অর্গানেলসগুলোর মধ্যে এবার আমি যেটা বলবো সেটা হচ্ছে রাইবোজোম। রাইবোজোম কি? রাইবোজোম হচ্ছে কোষের প্রোটিন ফ্যাক্টরি। রাইবোজোমকে কি বলা হয়? কোষের প্রোটিন ফ্যাক্টরি। কি বলা হয়? প্রোটিন ফ্যাক্টরি। কোয়েশ্চেন আসবে, কোয়েশ্চেন এরকম আসবে, কোষের প্রোটিন ফ্যাক্টরি কাকে বলা হয়? উত্তরে আসবে রাইবোজোম। অপশন থাকবে রাইবোজোম, মাইটোকন্ড্রিয়া, সেন্ট্রোজোম আর গলগি বডি। কাকে বলা হয়? বলা হবে রাইবোজোমকে। ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কেপি, এইসবের জন্য খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটা বারবার জিজ্ঞেস করে। কি না? প্রোটিন ফ্যাক্টরি, কোষের প্রোটিন ফ্যাক্টরি কাকে বলা হয়? সেটা হচ্ছে রাইবোজোম। রাইবোজোম কোথায় কোথায় থাকে? না, রাইবোজোম সারা কোষে ছড়িয়ে ছিটিয়ে এরকম বিন্দুর মতো থাকে। আর কোথায় থাকে? এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম। এটা হচ্ছে এই জিনিসটা খানিকটা দেখো কিরকম। এই জিনিসটা আমি এরকম যদি করি, তাহলে এর ভিতরে দুটো যদি ভাগ থাকে, ঠিক আছে? দুই ধরনের এর ভিতরে জায়গা থাকে। একটাকে বলা হয় স্মুথ ইয়ার, মানে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আর একটাকে বলা হয় রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ঠিক আছে? দুটো জিনিস বলা হয়। এবার এই যে রাফ যে জায়গাটা আছে, সেটাই এইরকম খানিকটা রাফ যে জায়গাটা আছে, এর গায়ে গায়ে রাইবোজোম থাকে। গায়ে গায়ে কি লেগে থাকে? রাইবোজোম থাকে, ঠিক আছে? আর এইখানে যেটা থাকে সেটাতে কোনো রাইবোজোম গায়ে লেগে থাকে না, সেজন্য এটাকে বলা হয় স্মুথ। একটা পার্টকে বলা হয় স্মুথ, আর একটা পার্টকে বলা হয় কি? রাফ। আর কিছু না। রাফ কেন বলা হয়? তার কারণ এর গায়ে কি লেগে থাকে? রাইবোজোম লেগে থাকে। রাইবোজোমের কাজ কি? প্রোটিন সংশ্লেষ করা। রাইবোজোমের প্রধান কাজ হচ্ছে প্রোটিনকে সংশ্লেষ করবে। আমাদের পড়াশোনার সিস্টেমে সমস্যা কি জানো তো? আমরা ছোটবেলার থেকে অনেক চেষ্টা করেছি যে সংশ্লেষ মানে কি। আমি কোনোদিন বুঝতে পারিনি যে সংশ্লেষ জিনিসটা কি। তোমাদের অনেকের ক্ষেত্রে হয়তো এই জিনিসটা সমস্যা হবে, মানে সিনথেসাইজেশন বা সংশ্লেষ জিনিসটা কি। তো এডুকেশনের প্রবলেম আমাদের এই জায়গাটাতেই হয়। একটা ছোট্ট জিনিস যেটা না বুঝলে পুরোপুরি কিছুই বুঝতে পারবো না, সেটা হচ্ছে ওই একটা ওয়ার্ড, সেটা হচ্ছে সংশ্লেষ। দেখবে বইতে সব জায়গায় লেখা আছে সংশ্লেষ, কিন্তু সংশ্লেষ সম্বন্ধে এমন কিছু লেখা নেই যে সংশ্লেষ জিনিসটা কি। সংশ্লেষ মানে হচ্ছে আমি যে প্রোটিন, আমার শরীরে যে আমার কোষের যে প্রোটিনটা লাগবে, সেই প্রোটিনটা তো খাবার থেকে আসবে। তো আমরা যে বিভিন্ন ধরনের খাবার খাই, প্রোটিন সমৃদ্ধ খাবার খাই, যেমন মাছ, মাংস, এসব খাই, কার্বোহাইড্রেট যুক্ত খাবার খাই, ফ্যাট যুক্ত খাবার খাই। এই প্রত্যেকটা জিনিস কোথায় আসবে? কোষে আসবে, সেলে আসবে। কি বলেছে? জীবনের মৌলিক একক। যদি সেল না বৃদ্ধি হয়, তাহলে আমাদেরও বৃদ্ধি হবে না। তার মানেটা কি? তার মানেটা হচ্ছে প্রত্যেকটা জায়গায় সেল আছে। সেল এমনকি হোয়াইট ব্লাডের মধ্যেও সেল থাকে। WBC এক ধরনের সেল, RBC এক ধরনের সেল, প্রত্যেকটাই সেল। ইভেন যতগুলো ভিতরে আমাদের আঁত, নাড়ি, বুড়ি যা কিছু আছে, প্রত্যেকটা জিনিসই একটা করে সেল দিয়ে, প্রত্যেকটা জিনিসই তৈরি হয় কি দিয়ে? সেল দিয়ে। সুতরাং যদি সেলের মধ্যে এই যে প্রোটিন খাচ্ছি, এই যে কার্বোহাইড্রেট খাচ্ছি, এই যে ফ্যাট যা কিছু খাচ্ছি আমরা, প্রত্যেকটা জিনিস যাচ্ছে গিয়ে এখান থেকে গিয়ে কে শোষণ করছে? এইগুলোর থেকে নিউট্রিয়েন্টস গুলো কে শোষণ করছে? কোষ শোষণ করছে। তাহলে কোষ যখন শোষণ করে, তখন রাইবোজোমের কাজ কি? রাইবোজোমের কাজ হচ্ছে এই প্রোটিনটা যেটা নিল শরীর থেকে, যেটা প্রোটিন খাদ্য হিসেবে যে প্রোটিনটা নিল, সেই প্রোটিনটাকে সংশ্লেষ করা। তার মানে কি? ও ওখানে প্রোটিনটাকে পাচন করছে, কোষের ভিতরে বসে পাচন করছে কি? প্রোটিন। দ্যাট ইজ সংশ্লেষণ, দ্যাট ইজ সিনথেসাইজেশন। সেটাই এখনো পর্যন্ত আমরা আদৌ আমি প্রথম বুঝতাম না। আমি পরবর্তীকালে অনেক পড়াশোনা করে তারপরে বুঝেছি। তোমরা যদি বুঝতে পারো প্রথম থেকে, তাহলে গুড অ্যান্ড ওয়েল। এবার ব্যাপারটা হচ্ছে প্রোটিন সংশ্লেষণ করে কে? ফ্যাট জাতীয় জিনিসের সংশ্লেষণ, ফ্যাট বা লিপিড আর ফ্যাট, এই দুটো জিনিসকে সেম বলা হয়, লিপিড অথবা ফ্যাট। ফ্যাট মানে কি?
ফ্যাট মানে হচ্ছে চর্বি, চর্বি, চর্বি। যে খাসির যে চর্বিগুলো ঝোলে দেখো, রেওয়াজি খাসি তো রাস্তাঘাটে ঝোলে, রাস্তাঘাটে যে চর্বিগুলো যেগুলো আলাদা করে কিনে নিয়ে এসে তোমরা খাও, সেই চর্বিগুলো, সেই চর্বি বা ফ্যাট, লিপিড, সেগুলোকে বলা হয় লিপিড বা ফ্যাট। সেই ফ্যাটগুলো কি হয় এখানে এসিআর কি করে, ফ্যাটগুলোর এখানে সংশ্লেষ করে বা যে সিনথেসাইজ করে। তাহলে ওই জন্য এইখানটাতে ফ্যাট থাকে, এই জায়গাটাতে প্রোটিন থাকে, রাইবোজোম থাকে। তো রাইবোজোম থাকে বলে এটাকে আরইআর বলা হয়, আর এখানে মসৃণ থাকে, এই জন্য এটাকে স্মুথ ইয়ার বলা হয়। তো এন্ডোপ্লাজমিক জালক যদি আমি বলি, গলগি বস্তু তো হয়ে গেল, এন্ডোপ্লাজমিক জালক বা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যদি আমি বলি, তাহলে এর প্রধান কাজ হচ্ছে, এক তো হচ্ছে এর প্রধান কাজ, সেটা হচ্ছে কোষের স্ট্রাকচার ঠিক রাখা, কোষের একটা স্ট্রাকচার ঠিক রাখা। আমাদের এই কোষটা কিরকম, আমাদের এই কোষটা ভিতরে থাকে কি, দেখো এই কোষটার ভিতরে থাকে হচ্ছে জেলি, জেলি টাইপের জিনিস থাকে, আর বাদ বাকি অঙ্গাণুগুলো সেইখানে এই অর্গানেলস গুলো তার ভিতরে ভাসে, ঠিক আছে? তো জেলি টাইপের জিনিস থাকে, এক ধরনের জেলি মানে তো বুঝতে পারছো, জেলি মানে কি, জেলি মানে হচ্ছে কাফ করো দিন, কাফ, থু কাফ, দেখেছো তো? এই যে সেই কাফের মতো এক ধরনের মানে মিউকাস লাইক, মিউকাস, আমাদের শরীরে প্রচুর পরিমাণে মিউকাস থাকে, মিউকাস জমা থাকে, ঠিক আছে? এটাকে বলা হয় শ্লেষ্মা, মিউকাস। তো সেই শ্লেষ্মা মানে মিউকাস টাইপেরই জিনিস থাকে এর ভিতরে ভর্তি, যেটা হয় পুরোপুরি তরলও না, পুরোপুরি জলের মতো তরলও না, আবার পুরো গাঢ়ও না, মানে হালকা গাঢ় হালকা তরল জিনিস একটা থাকে, সেটাকে বলা হয় সাইটোপ্লাজম। কি বলা হয়? সাইটোপ্লাজম। অ্যাকচুয়ালি টোটাল কোষটার বলা হয় প্রোটোপ্লাজম। কি বলা হয়? প্রোটোপ্লাজম, টোটাল কোষ, টোটাল কোষ। এবার এই প্রোটোপ্লাজমের মধ্যে দুটো জিনিস থাকে, একটা হচ্ছে সাইটোপ্লাজম, যেটা এই যে যেটাকে বললাম যে পিচ্ছিল পদার্থ টাইপের জিনিস, সেটাকে বলা হয় সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম মানে কি? সাইটো মানে তো কোষ, সাইটো কথার অর্থ কি? কোষ, আর প্লাজম মানে হচ্ছে দ্রবণ। সাইটোপ্লাজম মানে কোষের দ্রবণ। আরেকটা জিনিস থাকে, সেটা হচ্ছে নিউক্লিয়াস। এই দুটো নিউক্লিয়াস আর সাইটোপ্লাজমকে নিয়ে বলা হয় প্রোটোপ্লাজম। এবার সাইটোপ্লাজমের ভিতরেই যত ধরনের অঙ্গাণু, এবার ইয়ে নিউক্লিয়াস এর মধ্যেই থাকে, কিন্তু প্রোটোপ্লাজমকে দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে নিউক্লিয়াস, একটা হচ্ছে সাইটোপ্লাজম। ভালো করে মাথায় রাখো। আর সাইটোপ্লাজমের মধ্যে বাদ বাকি যত অর্গানেলস গুলো আছে, সেগুলো সাইটোপ্লাজমের মধ্যে দ্রবীভূত অবস্থায় থাকে। ক্লিয়ার? তাহলে এই গেল হচ্ছে তোমার ইআর। এবার ইআর তো গেল, তারপরে আসছি আমরা ভ্যাকুওলে। কি আসছি? ভ্যাকুওল না, লাইসোজোম। তারপরে কি আছে? লাইসোজোম। ঠিক আছে, লাইসোজোমে আসি। লাইসোজোম কি জিনিস? লাইসোজোম হচ্ছে এমন একটা জিনিস, যে জিনিসটা কোনো কোষ, সাপোজ আমাদের দেহের, যেমন আমি বলেছি নিউক্লিয়াস থেকে কোষ বিভাজন হয়, নিউক্লিয়াস থেকে কোষ বিভাজন হয়, দ্যাট মিনস একটা নিউক্লিয়াস ভেঙে দুটো, বা একটা নিউক্লিয়াস ভেঙে দুটো কোষ তৈরি হয়ে গেল। তার পদ্ধতিও আছে, মিটোসিস হোক, মিওসিস হোক বা মাইটোসিস হোক, যাই হোক। তো সেইভাবে কোষ বিভাজন যখন হয়, তখন কোষের মৃত্যুও ঘটবে। কোষের যদি বিভাজন হয়, তাহলে কোষের মৃত্যুও ঘটে। যেমন রক্ত মানে হোয়াইট ব্লাড কর্পাসেল বলো বা রেড ব্লাড কর্পাসেল, লাল শ্বেত রক্তকণিকা বা লোহিত রক্তকণিকা, বা রক্তেরও মৃত্যু হয়, ঠিক আছে? তো তো এই ধরনের রক্তের মৃত্যু, যেমন রক্তের মৃত্যু হয় কোথায়? স্প্লিনে গিয়ে জমা হয়, সেখান থেকে শেষ হয়ে যায় রক্তের মৃত্যু। যাই হোক, সেটা রক্ত চ্যাপ্টারে গিয়ে বলবো। কিন্তু কোষের যখন মৃত্যু হয়, ধরো আমাদের শরীরে কোথাও কেটে গেল, আমাদের শরীরে যদি কোথাও কেটে যায়, তাহলে সেই জায়গার তো কোষ বা কেটে গেল, বা কেউ খুব জোর মারলো আমাদের, মানে পুলিশ যেরকম মানে বেধড়ক পেটায়, ঠিক সেরকম বেধড়ক যদি পেটায়, তাহলে দেখবে কি হয়, বা ছোটবেলায় মার খেয়েছো কিনা জানি না, আমরা তো প্রচুর বেতের বাড়ি খেয়েছি, তো পুরো হাত মানে এখানে মারতো, পিঠে মারতো, পুরো লাল দাগ হয়ে যেত। আর সেটা আস্তে আস্তে কি হতো? লাল দাগ হয়ে সেটা আস্তে আস্তে কালো হয়ে যেত। তার মানে কি? আমাদের চামড়া, আমাদের ত্বক, যে ত্বক, সেই ত্বক তো কোষ আছে। তো সেই কোষের উপরে যখনই আঘাত লাগবে বা কিছু হবে বাইরে থেকে, প্রচুর পরিমাণে প্রচন্ড জোরে আঘাত লাগবে, তখন সেই জায়গার কোষগুলো মরে যাবে। তো সে যখন মরে যাবে, তখন সেই কোষগুলো মৃত কোষ। মৃত কোষের কি হবে? যদি সারা শরীরে এইরকম আমাদের উপরে হলো, যদি ভিতরে কোনো জায়গায় হয়, ঠিক আছে তো, বা অন্য কোনো জায়গায় হয়, শরীরের মৃত কোষগুলোকে ডেড বডি, যেমন আমাদের কেউ যদি মারা যায়, তাহলে ডেড বডিগুলোকে আমরা কোথায় নিয়ে যাই? হয় শ্মশানে নিয়ে যায়, না হলে কেউ কবরে নিয়ে যায়, বা ক্রিমেটারিয়ামে নিয়ে যায়, যেখানে খুশি নিয়ে যায়, সেখানে গিয়ে সেটাকে তার অন্ত্যেষ্টিক্রিয়া হয়। তো কোষেরও সেই রকম, যখন মারা যাবে, তখন কোষের অন্ত্যেষ্টিক্রিয়া কে করবে? তখন কোষের অন্ত্যেষ্টিক্রিয়া করবে লাইসোজোম। লাইসোজোমে এক ধরনের উৎসেচক থাকে বা এক ধরনের এনজাইম থাকে। সে কি করে? এই যে যতগুলো কোষ মারা যাচ্ছে, সেটা আশেপাশে কতগুলো কোষ রয়েছে, সেই কোষের মধ্যে লাইসোজোম একটা কোষ, ধরো এই কোষটাই মারা গেল। তো এই কোষটা মারা যাওয়ার সাথে সাথে নিউক্লিয়াসের কাছে খবর আসলো যে তোমার খুব জোর আঘাত লেগেছে, তুমি মরে গেছো, তুমি মৃত। তখন নিউক্লিয়াস সাথে সাথে লাইসোজোমকে বলে দিল, লাইসোজোম তুমি তোমার কাজ শুরু করো। লাইসোজোম কি করবে তখন? লাইসোজোম তখন ফেটে যাবে,
ফটাস ফেটে গিয়ে তখন কি করবে, ওর থেকে যে এনজাইমগুলো ছিল সেই এনজাইমগুলো বার করে দেবে। এনজাইমগুলো যখনই বার করে দেবে তখনই এই কোষটা পুরোপুরি নষ্ট হয়ে যাবে। একেই বলে কোষের মৃত অবস্থা। ঠিক আছে না, এরকম নয় যে কোষকে কেউ মেরে ফেলছে বা ইয়ে করছে। এইবার সাপোজ এই কোষটা মরেনি, কিন্তু এই কোষের পাশে কেউ কোনো কোষ ছিল, সেই কোষটা মারা গেছে, তখন কি করবে, তখন এই নিউক্লিয়াসের থেকে খবর পাবে এই নিউক্লিয়াস তখন একে কি বলবে যে এই দেখ পাশে তোর পাশের ঘরে একজন মারা গেছে, তুই কি করবি, যা তোর পাশের ঘরে একজন মারা গেছে, ওখানে তো কোষ ফেটে গেছে, ওখানে থেকে লাইসোজোম বেরিয়ে গেছে। ঠিক আছে, লাইসোজোম বেরিয়ে গেছে মানে কোষ ফেটে গেছে। তখন এ কি করবে, এইখান থেকে উৎসেচক কিছু বার করে একেও নিজে খেয়ে ফেলবে। ঠিক আছে, তো এইরকম ভাবে কি হয়, লাইসোজোমকে কি বলা হয়, লাইসোজোমকে বলা হয় যে সুইসাইড ব্যাগ। কোয়েশ্চেন আসবে, সুইসাইড ব্যাগ কাকে বলা হয়, কোয়েশ্চেন আসবে সুইসাইড ব্যাগ কাকে বলা হয়, আত্মহত্যার থলি কাকে বলা হয়, সেটাকে বলবে লাইসোজোমকে বলা হয় আত্মহত্যার থলি। কারণ এ কি করে, মৃত কোষকে খেয়ে ফেলে, বা যে খেয়ে ফেলে দ্যাট মিনস যে উৎসেচক বা এনজাইম বের করে সেটা মৃত কোষগুলো তাতে নষ্ট হয়ে যায়। এটা গেল। এবার এর দ্বারা কি কি হয়, এর দ্বারা ব্যাঙাচির যে তোমার পিছনে যে লেজটা থাকে না ব্যাঙাচির, সেটা অবলুপ্ত হয়ে যায় এই লাইসোজোমের উৎসেচকের কারণে। ঠিক আছে, শুক্রাণু যাচ্ছে কোথায়, ডিম্বাণুতে যাবে। এবার শুক্রাণু তো পৌঁছচ্ছে ডিম্বাণুতে, শুক্রাণু তো পৌঁছচ্ছে ডিম্বাণুতে, যাচ্ছে এখানে ডিম্বাণু রয়েছে, ডিম্বাণুতে তো ডিম্বাণুর বাইরে পর্দা রয়েছে, ডিম্বাণু তো একটা কোষ, বলেছি কোষ পর্দা থাকে, তাহলে সেই কোষ পর্দার বাইরে একে কে নিয়ে যাচ্ছে, ফ্লাজেলা, আগের দিন বলেছিলাম ফ্লাজেলা সিলিয়া নিয়ে যাচ্ছে, তাহলে একে নিয়ে যেতে যেতে যখনই এর গায়ে আসবে তখন ভিতরে তো ঢুকতে হবে, ভিতরে না ঢুকলে কিছু নিষেধ হবে না, ভিতরে না ঢুকলে তো ভিতরে ঢুকবে কি করে, তো এর ভিতরে তখন যে লাইসোজোম আছে সেই লাইসোজোম কি করবে, এর বাইরে যে পর্দাটা রয়েছে এই পর্দাটাকে নষ্ট করবে। বোঝা গেল লাইসোজোমের কত ধরনের কাজ, লাইসোজোম যদি না থাকে তাহলে বংশ বৃদ্ধি হবে না। ঠিক আছে, তো এই যে লাইসোজোম কি করবে, এই যে পর্দাটাকে নষ্ট করবে, পর্দাটা নষ্ট করার সাথে সাথে এই লাইসোজোম এই শুক্রাণু মানে এর ভিতরে স্পার্মটা ওভামের ভিতরে ঢুকবে, এবং ঢুকে যাওয়ার পরে কি হবে, এখান থেকে নিষেক হবে, তারপরে বাদ বাকি যে প্রসেস আছে সেই প্রসেসটা চলবে। ঠিক আছে না, তাহলে এই হচ্ছে লাইসোজোমের কাজ। লাইসোজোম আর কি করে, এই যে ডব্লিউবিসি বলেছি, ডব্লিউবিসির কাজ কি, ডব্লিউবিসির কাজ হচ্ছে ব্যাকটেরিয়া আর যত ধরনের ব্যাকটেরিয়া আমাদের শরীরে প্রবেশ করে, ব্যাকটেরিয়া ভাইরাস যা কিছু প্রবেশ করে, ফার্স্ট কাজ হচ্ছে লাইসোজোম মানে রক্তের মধ্যে যে হোয়াইট ব্লাড কর্পাসেল থাকে, যে ডব্লিউবিসি থাকে, সে ফার্স্ট সেটাকে ডিটেক্ট করে সেটাকে সেখানে মানে মেরে ফেলার চেষ্টা করে। তারপরে যেগুলো না মারে সেগুলো তো আক্রান্ত হয়ে তারপরে আমরা ডাক্তারের ওষুধ খেতে হয়, অ্যান্টিবায়োটিক খেতে হয়, বাজারে। কিন্তু প্রথম অবস্থায় ব্যাকটেরিয়া ভাইরাস যেগুলো ঢোকে সেগুলোর প্রথমে কে তার উপরে অ্যাটাক করে, কে, ডব্লিউবিসি অ্যাটাক করে, রক্তের ভিতর থেকে সঞ্চালন হয়, ডব্লিউবিসি অ্যাটাক করে। এবার ডব্লিউবিসি অ্যাটাক করবে কি কিসের দ্বারা, ও অ্যাটাক করবে ওর ভিতর যে লাইসোজোম আছে সে উৎসেচক ছাড়বে। দেখছো লাইসোজোম তাহলে কত জায়গায় কাজ করছে, সে উৎসেচক ছাড়বে ব্যাকটেরিয়াকে, এবং সে উৎসেচক ছেড়ে ব্যাকটেরিয়াকে মারবে, ভাইরাসকে মারবে। তারপরে এবার লাইসোজোমের মানে লাইসোজোমের যে এনজাইম রয়েছে সেইগুলোতেও যে যারা মরবে না তারা তোমাদের শরীরে দানা বাঁধবেই। ঠিক আছে, তো এইভাবে কাজটা করে লাইসোজোম। ভ্যাকুয়াল কি করে, ভ্যাকুয়াল হচ্ছে কোষ গহ্বর, মানে এরকম ভ্যাকুয়াল থাকে, ভ্যাকুয়াল এরকমই থাকে, ছোট গোল মতন অবস্থায়, সব মোটামুটি মাইটোকন্ড্রিয়ার ভিতরে থাকে। ঠিক আছে, অনেক জায়গাতে থাকে ভ্যাকুয়াল, ছড়িয়ে ছিটিয়েও থাকে, সাইটোপ্লাজমের ভিতরে, কোষের ভিতরে থাকে। এর মেন কাজ হচ্ছে জলকে সঞ্চয় করে রাখা। শরীরে যে জল আছে মানে 80% শরীরের জল, মানে কোনো কোষের জল সে সঞ্চয় করে রাখে কোথায়, কে, ভ্যাকুয়াল। কি বললাম, ভ্যাকুয়াল কি করে, ভ্যাকুয়ালের একমাত্র কাজ হচ্ছে কি, জল সঞ্চয় করে রাখা। এরপরে সেন্ট্রোজোমের প্রধান জিনিস হচ্ছে সেন্ট্রিওল। সেন্ট্রোজোমের ভিতরে যে প্রধান অংশটা সেটা হচ্ছে সেন্ট্রিওলের কাজ কি, সেন্ট্রিওলের কাজ হচ্ছে সিলিয়া বা ফ্লাজেলা তৈরি করা। কি তৈরি করা, সিলিয়া বা ফ্লাজেলা তৈরি করে। কে তৈরি করে, সেন্ট্রোজোম। তার ভিতরে যে সেন্ট্রোজোমের ভিতরে যে একটা পার্ট সেটা হচ্ছে সেন্ট্রিওল, সেই সেন্ট্রিওলের কাজ হচ্ছে সিলিয়া বা ফ্লাজেলা তৈরি করা। এবার হচ্ছে উদ্ভিদ কোষ। আমরা তখন বলেছিলাম, আমরা আগের দিন দেখেছিলাম, এটা হচ্ছে ইউক্যারিওটিক কোষের ধারণ। তাহলে ইউক্যারিওটিক কোষের মধ্যে দু ধরনের কোষ ছিল, একটা হচ্ছে প্রাণী দেহের কোষ, একটা হচ্ছে প্রাণী কোষ, আর একটা হচ্ছে উদ্ভিদ দেহের কোষ। তাহলে উদ্ভিদ দেহের কোষের মধ্যে আমরা এক্সট্রা কি কি দেখতে পাই, বা এখানে যেটা পাওয়া যায় না সেটা কি কি, দেখো এখানে আমি লিখেছি মোটামুটি উদ্ভিদ কোষের মধ্যে এগুলো সবই থাকে, শুধুমাত্র কোষ প্রাচীর আর কোষ পর্দা, কোষ প্রাচীর উদ্ভিদ দেহে থাকে, কোষ পর্দা শুধুমাত্র প্রাণী দেহে থাকে।
কোষ প্রাচীর, কোষ পর্দা দুটোই উদ্ভিদের মধ্যে থাকে, কিন্তু প্রাণীদের মধ্যে কি থাকে? প্রাণীদের মধ্যে শুধুমাত্র কোষ পর্দা থাকে। ভালো করে এই কোয়েশ্চেনটা ভালো করে, কোষ প্রাচীর কোয়েশ্চেন আসবে, কোষ প্রাচীর কোষের ভিতর দেখা যায়? উদ্ভিদ দেহে দেখা যায়, প্রাণী দেহে দেখা যায় না। কোষ পর্দা, শুধুমাত্র কোষ পর্দা কোথায় থাকে? প্রাণী দেহে শুধুমাত্র কোষ পর্দা। কোষ পর্দা এবং কোষ প্রাচীর কিসের মধ্যে থাকে? উদ্ভিদ দেহে থাকে, ঠিক আছে, হলো উদ্ভিদের মধ্যে থাকে। এইবার কোষ পর্দা আর কোষ প্রাচীরের একটা তো ব্যাপার গেল, তাছাড়া বাদ বাকি কি এক্সট্রা থাকে কোষ উদ্ভিদ দেহে? উদ্ভিদ দেহে প্লাস্টিড থাকে। সেই প্লাস্টিড মানে হচ্ছে উদ্ভিদ দেহে তিনটে জিনিস, একটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট, একটা হচ্ছে ক্রোমোপ্লাস্ট, একটা হচ্ছে লিউকোপ্লাস্ট। এই তিনটে জিনিস এক্সট্রা, যেটা বাদ বাকি এই সবগুলো তো থাকেই, এই তিনটে ছাড়া এক্সট্রা যে জিনিসগুলো থাকে সেটা হচ্ছে প্লাস্টিড। তিন ধরনের প্লাস্টিড হয়, ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট আর লিউকোপ্লাস্ট। তিনটে জিনিস। ক্লোরোপ্লাস্টের কাজ কি? ক্লোরোপ্লাস্ট কি হয়? ক্লোরোপ্লাস্ট গ্রিন কালারের হয়, গ্রিন কালারের হয়। উদ্ভিদ দেহের মধ্যে এইরকম ভাবে একটা জায়গা, এরকম ভাবে একটা জিনিস, সেটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট। এই ক্লোরোপ্লাস্ট কি গ্রিন কালারের হয়, সবুজ রঙের দেখতে হয়। এর কাজ কি? বিশেষ করে পাতায় থাকে। এর কাজ কি? এর কাজ হচ্ছে, আমরা কি জানি উদ্ভিদ দেহে খাদ্য তৈরি হয় কিভাবে? সালোক সংশ্লেষের মাধ্যমে, ফটোসিনথেসিসের মাধ্যমে। ফটোসিনথেসিসের চ্যাপ্টার আলাদা, শুধুমাত্র এখানে এইটুকু জেনে রাখো যে ফটোসিনথেসিসের সময় যে জিনিসটা খাদ্য মানে খাদ্য তৈরি করতে সাহায্য করে, সেই সালোক সংশ্লেষ, সেটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট। সালোক সংশ্লেষের সময় সূর্য কিরণ নিয়ে, সূর্যের থেকে মানে কিরণ আসে, সূর্য কিরণ এসে পাতার উপরে পড়ে, পাতার ভিতরে থাকে কি? ক্লোরোপ্লাস্ট। পাতার ভিতরে যে সেল থাকে, সেই সেলের ভিতরে থাকে ক্লোরোপ্লাস্ট। সেই ক্লোরোপ্লাস্ট কি করে না তোমার সালোক সংশ্লেষের মাধ্যমে খাদ্য তৈরি করতে সাহায্য করে। তাহলে ক্লোরোপ্লাস্টের কাজ গেল। ক্রোমোপ্লাস্ট কি? ক্রোমোপ্লাস্ট হচ্ছে এক ধরনের মানে ভ্যারাইটিস কাইন্ড অফ কালার তৈরি করে। কার কাজ? তৈরি করার কাজ হচ্ছে ক্রোমোপ্লাস্টের। কেন তৈরি করে? আমরা যেমন দেখি যে টমেটো লাল হয়, গাজর অরেঞ্জ হয়, এই ধরনের যত ধরনের রঙিন ফল বা রঙিন সবজি যা কিছু হোক, ঠিক আছে, তো যে জায়গায় সবুজ বাদে অন্য কোনো কালার আছে, সেই কালার তৈরির কাজ হচ্ছে ক্রোমোপ্লাস্ট। কেন করে না? তার কারণ হচ্ছে একটাই, সেটা হচ্ছে আকর্ষণ করার জন্য। ফুলের কালার, এক এক ধরনের কালার এক এক রকমের হয়, এক এক ধরনের কালার, এক একটা ফুলে এক এক রকমের কালার হয়। কিসের জন্য না? আকর্ষণ করার জন্য। কিসের আকর্ষণ করার জন্য? পতঙ্গদের আকর্ষণ করার জন্য। তার কারণ কি? গাছ তো, আমরা তো এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারি প্রজননের জন্য, ঠিক আছে, তো গাছ তো এক জায়গায় দাঁড়িয়ে থাকে। প্রজনন করার মতো তো গাছ এই গাছ থেকে ওই গাছকে ডাকতেও পারবে না কেউ ভালোবেসে। কোনো গাছ এই গাছ থেকে এই গাছে আসবেও না। কোনো ফুল এই গাছ থেকে ডাকবে ভালোবেসে ওই গাছের ফুলকে, সে তো করতে পারবে না। বা নিজের গাছের কোনো ফুল, নিজের গাছেরই দুটো ফুল, একটা পুরুষ ফুল, একটা স্ত্রী ফুল, যে ডাকবে, ডেকে যে তারা কাছাকাছি আসবে, কোনোভাবেই সম্ভব না, আসা সম্ভবই না কারো পক্ষেই। আমাদের পক্ষে যাওয়া সম্ভব, আমাদের পক্ষে তো মানে রাত 12টার সময় যদি ফোন করে বলে যে হ্যালো, তাহলে আমরাও সেখান থেকে পড়াশোনা সবকিছু ফেলে হ্যালো হয়ে যাই। তো যাই হোক, তো সেটা গাছের পক্ষে, উদ্ভিদের পক্ষে তো করা সম্ভব নয়। সেই জন্য উদ্ভিদের কি হয়? পরাগ হয়। উদ্ভিদের যে তোমার প্রজনন সিস্টেমটা রয়েছে, সেইখানে তার মধ্যে প্রধান যে কাজটা করে সেটা হচ্ছে পতঙ্গরা, বিভিন্ন রকমের পতঙ্গ বা কীট পতঙ্গ, তারা করে কাজটা। নিষেক ঘটানোর কাজ হচ্ছে তাদের, ঠিক আছে। তো সেই কালার দেখে তারা আকৃষ্ট হয়, বিভিন্ন রকমের কালার দেখে তারা আকৃষ্ট হয় তার দিকে। সেই জন্য ক্রোমোপ্লাস্টের কাজ হচ্ছে বিভিন্ন রকমের কালার তৈরি করা, ফল বা ফুলের কালার তৈরি। লিউকোপ্লাস্ট কি করে না? লিউকোপ্লাস্ট খাদ্যকে মানে সরল খাদ্য থেকে জটিল খাদ্যে পরিণত করে। লিউকোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, এগুলো আমি আলাদা উদ্ভিদ চ্যাপ্টার যখন পড়াবো তখন ভালো করে বোঝাবো। আপাতত এটুকু শুধু মনে রাখো, লিউকোপ্লাস্টের কাজে সরল খাদ্য থেকে জটিল খাদ্যকে রূপান্তরিত করা, এটা হচ্ছে লিউকোপ্লাস্টের কাজ। তাহলে এই কয়েকটা ডিফারেন্স তোমার উদ্ভিদ কোষের সঙ্গে প্রাণী কোষের যে কটা ডিফারেন্স, সেটা হচ্ছে এই তিনটে জিনিস উদ্ভিদ কোষে পাওয়া যায়, প্রাণী কোষে দেখতে পাওয়া যায় না। আর প্রাণী কোষে কি দেখতে পাওয়া যায় না? কোষ প্রাচীর বা সেল ওয়াল দেখতে পাওয়া যায় না, যেটা উদ্ভিদ কোষে থাকে। তাহলে এই হচ্ছে সমস্তটা কোষ জাতীয়, মানে কোষের থেকে যত ধরনের আছে। রাইবোজোমে এই দুটো জিনিস, সেই দুটো জিনিস কি? 70S আর 80S। 70S বা 80Sটা কি জিনিস? এটা হচ্ছে সেডিমেন্টেশন কোএফিসিয়েন্ট। এসকে বলা হয় সেডিমেন্টেশন কোএফিসিয়েন্ট। প্রোক্যারিওটিক কোষে শুধুমাত্র এটুকু জেনে রাখো, প্রোক্যারিওটিক কোষে 70S থাকে আর ইউক্যারিওটিক কোষে 80S থাকে। সেডিমেন্টেশন, দ্যাট মিনস সেডিমেন্টেশন কোএফিসিয়েন্ট মানে কে কতটা তাড়াতাড়ি কোনো দ্রবণের ভিতরে গুলে যায়, এটাকে বলা হয় সেডিমেন্টেশন কোএফিসিয়েন্ট। যেভাবে মাপা হয় কোনো দ্রবণের ভিতরে যে কে কতটা বলতে পারে। আমি বলেছি যে এটা দ্রবণ, এগুলো সব দ্রবণের ভিতরে রাইবোজোম থাকে, তাই তো? এটা সাইটোপ্লাজম,
দ্রবণ, এই দ্রবণের ভিতরে থাকে, তো দ্রবণের ভিতরে কে কতটা কিভাবে নিমজ্জিত অবস্থায় থাকবে সেটার মাপক হচ্ছে সেডিমেন্টেশন কোএফিসিয়েন্ট। সেই হিসাবে ইউক্যারিওটিক কোষে রাইবোজোমের সেডিমেন্টেশন কোএফিসিয়েন্ট কত, 80s। খুব কোয়েশ্চেন আসে, কিন্তু এটা খুব পরীক্ষায় আসে। রাইবোজোমের ইউক্যারিওটিক কোষের ক্ষেত্রে কত, 80s, আর প্রোক্যারিওটিক কোষের ক্ষেত্রে 70s। ঠিক আছে, তাহলে এই হলো মোটামুটি সেল। এর থেকে বাদ বাকি আর কিছু নেই সেলে পড়ানোর, বোঝার মতো। সেলে আছে তো অনেক কিছু, সেল অনেক বড় চ্যাপ্টার, কিন্তু পরীক্ষায় আসার মতো এর থেকে বেশি আর কিছু আর কোনো জায়গার থেকে এর থেকে পরীক্ষায় এর বেশি আসবে না, এটা চ্যালেঞ্জ। তো বাদ বাকি পড়াশুনো করো। আর যেটা হচ্ছে সেটা কারেন্ট অ্যাফেয়ার্সের দিক থেকে, কারেন্ট অ্যাফেয়ার্স আমি শুরু করব, মানে কারেন্ট অ্যাফেয়ার্সটা শুরু করার অ্যাকচুয়ালি সময় পাচ্ছি না। কারেন্ট অ্যাফেয়ার্সে অনেক কিছু চলছে, যেমন এই সোনাম ওয়াংচুক নিয়ে যে ঘটনাটা চলছে আপাতত, ওরকম অনেক ঘটনা ইমিডিয়েট বেসিসে যেগুলো চলছে, সেইগুলো নিয়ে আমি এক একটা মাসের কারেন্ট অ্যাফেয়ার্স আমি এক একবার করে এক একটা মানে ভিডিওতে এক একটা মাসের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আসবো। ভিডিওগুলো একটু বড় হবে, তোমরা সময় নিয়ে ধৈর্য ধরে একটু দেখো। তার কারণ হচ্ছে প্রত্যেক মাসে যত ইম্পর্টেন্ট এই লাস্ট এক বছরে যত ইম্পর্টেন্ট আছে, আমি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আসার চেষ্টা করছি। ইমিডিয়েট ভিডিওগুলো আসবে, আমার ভিডিও ফলো করতে থাকো, নোটিফিকেশন অন করে রাখো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলকে। এর থেকে বেশি আর কিছু বলার নেই। থ্যাংক ইউ।